ঠিক আছে, আমি আপনাকে কিছু প্রশ্ন করছি। আমার প্রশ্নগুলোর দয়া করে একটু উত্তর দিবেন, তাহলে আমি প্রমাণটা খুঁজে বের করতে পারবো। ঠিক আছে, তোমার যা যা প্রশ্ন করার করো, দেখি তুমি কি প্রমাণ দিতে পারো। আচ্ছা লিসা আপু, জাঙ্কুক তো আপনাকে জোর করে ধর্ষণ করতে চাইছিল, তাই না? কিন্তু আপনি ওই রুমে গেলেন কি করে? জাঙ্কুক আমাকে বলেছিল ও আমাকে একটা জিনিস দেখাবে, তাই আমি ওই রুমে গিয়েছিলাম। কিন্তু আমি ওই রুমে যেতেই জাঙ্কুক দরজা বন্ধ করে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। বিশ্বাস করতে, ও ও মিথ্যে কথা বলছে, ও সব কিছু বানিয়ে বলছে। আমি ওর উপর ঝাঁপিয়ে পড়িনি। হঠাৎ ও আমার গালে কেক লাগিয়ে দেয়, আর আমি ওর গালে কেক লাগাবো বলে ওর পিছনে দৌড় দিই। ও কৌশল করে আমাকে আমার রুমে নিয়ে যায়, আর সেখানে দরজা বন্ধ করে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আর আমাকে গিফট দিবে বলে। কিন্তু আমি ওর বিষয়টা বুঝতে পারি। ওইখান থেকে উঠে চলে আসতে গেলেও আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। আর আপনি থামুন, এত উত্তেজিত হবেন না। আমি বলছি তো আপনাকে, আমি বিশ্বাস করছি। আপনাকে বেশি কিছু বোঝাতে হবে না। আচ্ছা, আপনার রুমালটা কোথায়? জাঙ্কুক ওর পকেট থেকে ওর রুমালটা বের করে তের হাতে দিল। তে লিসার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা লিসা আপু, আপনি তো বলছেন উনি আপনাকে জোর করে ধর্ষণ করতে গিয়েছিল, তাহলে এই রুমালটা তো আপনার মুখে থাকার কথা, এটা ওনার পকেটে আসলো কি করে? আচ্ছা আজব মেয়ে তো তুমি। জাঙ্কুকের রুমাল ওইটা ওর পকেটে থাকবে নাকি আমার কাছে থাকবে? উনি আপনার ঠোঁটে কামড় দিয়ে ধরেছিল, তাই না? হ্যাঁ। আরে তে কী করছো? এখানে বড় মানুষ আছে। আপু দেখেন, এখানে বড় মানুষ থাকা সত্ত্বেও ওনাকে এইভাবে অপমান করা হয়েছে, ওনাকে এইভাবে সবার সামনে মিথ্যেবাদী প্রমাণ করা হয়েছে, তাহলে আমি বললে কি সমস্যা? আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি এখানে কি মিথ্যে কথা বলছি? তুমি যদি এই পরিস্থিতিতে পড়তে তাহলে বুঝতে পারতে একটা মেয়ে এই পরিস্থিতি কিভাবে সামাল দেয়, কতটা লজ্জা আর কতটা কষ্ট নিয়ে এই পরিস্থিতিতে একটা মেয়েকে দাঁড়াতে হয়। তুমি কি করে পারছো আমি বুঝতে পারছি না, একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে এইভাবে অপবাদ দিতে। আমি অনেকবার বলেছিলাম আমাকে ছেড়ে দিতে, কিন্তু আমাকে ছাড়েনি, আমার সাথে জোর করেছে। আরে আপু, আর নাটক করেন না। ও আপনাকে ছাড়বে কি করে? ও তো আপনাকে ধরেই নি। আর উনি কখনোই ঠোঁটের প্রতি আসক্ত নয়। আর উনি যদি আপনার সাথে জোর করতো, তাহলে হয়তো আপনার মুখ বেঁধে দিত, নয়তো মুখে রুমাল পরে দিত। আর আপনি ওনার কাছ থেকে কখনো ছুটে আসতে পারতেন না, আপনি বিছানা থেকে উঠতে পারতেন না। কারণ আমি জানি ওনার শরীরে কতটা শক্তি আর উনি কী করতে পারে। আর আপনার জামাটা দেখছি আপনার হাতের কাছ থেকে ছিঁড়া। উনি তো কখনো জামা ছিঁড়ে না, আর যদি ছিঁড়েও তাহলে মাঝখান থেকে ছিঁড়ে ফেলে। তের এইরূপ কথা শুনে বাসার সবাই অবাক হয়ে গেছে, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই মেয়ে, তুই কী করছিস এসব? লজ্জা শরমে মাথা খেয়েছিস নাকি? সবার সামনে এগুলো কী বলছিস? ম্যাম, দয়া করে একটু চুপ করুন। উনি যেহেতু সবার সামনে জাঙ্কুককে এই পরিস্থিতিতে নিয়ে এসেছে, তাহলে আমাকেও একটু বলতে দেন, আমিও দেখি কার দর কতটুকু। আচ্ছা, উনি যদি আপনার সাথে জোরও করে, তাহলে তো এটা আপনার প্রকাশ করার কথা না, কারণ আপনি তো ওনাকে ভালোবাসেন, তাই না? আর ভালোবাসার মানুষের দেওয়া সব কিছুই তো গ্রহণ করতে হয়, তাহলে এটা কেন গ্রহণ করতে পারছেন না? সবার সামনে কেন ওনাকে এই অবস্থায় নিয়ে এসেছেন? আসল কথা হচ্ছে এইটা যে জাঙ্কুক আপনার সাথে কিছুই করেনি। আপনার ঠোঁট কামড়ানো থেকে জামা ছিঁড়া, আপনাকে এলোমেলো আর বিধ্বস্ত করা, সব কিছু আপনি নিজেই করেছেন। জাঙ্কুককে ফাঁসিয়ে দেওয়ার জন্য এটা একটা নাটক ছিল আপনার। জাঙ্কুক অবাক নয়নে দেখে দেখছে, বাসার একটা মানুষও ওর পাশে নেই, কিন্তু যে মেয়েটার সাথে ও গভীরতম খারাপ অন্যায় করেছে, সেই মেয়েটা ওকে বাঁচানোর জন্য এত প্রাণপণ চেষ্টা করছে। লিসা প্রচণ্ড রেগে গেছে তের উপর, কারণ লিসা বুঝতে পেরেছে তেকে এভাবে দমানো সম্ভব নয়। আচ্ছা তে, তুই কী করে এতটা শিওর হতে পারছিস জাঙ্কুক কী করতে পারে আর না করতে পারে? সেইটা পরের কথা, এটা এখানে ম্যাটার করে না। আগে আপনি বলুন, আপনি জাঙ্কুককে ফাঁসিয়েছেন, সব কিছু আপনার একটা নাটক ছিল। না, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি কথা। জাঙ্কুক আমার সাথে জোর করেছে, ও আমার সাথে খারাপ আচরণ করতে চেয়েছিল। তে কিছুক্ষণ চুপ করলো, দীর্ঘ একটা শ্বাস ফেলে বলল, ওকে ঠিক আছে, তাহলে এখন দেখছি আমাকে আঙুলটা বাঁকাতেই হবে। উপস্থিত কেউই বুঝতে পারছে না তে কি আঙুল বাঁকানোর কথা বলছে। লিসা এখনো বুক ফুলিয়ে বলছে জাঙ্কুক ওর সাথে খারাপ ব্যবহার করতে চেয়েছিল। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আচ্ছা জাঙ্কুক, আপনি কি ভুলে গেছেন আপনার রুমে যে আপনি সিসি ক্যামেরা লাগিয়েছেন? আমি চেয়েছিলাম ওই ভিডিওটা এখানে কাউকে দেখাবো না, লিসা আপু নিজে থেকেই স্বীকার করবে, কিন্তু এখন দেখছি না, ভিডিওটা সবাইকে দেখাতেই হবে। এই কথা শুনে জাঙ্কুকের মুখে এক ঝলক হাসি ফুটে ওঠে। জাঙ্কুক উঠে দাঁড়িয়ে বলে, আরে হ্যাঁ, আমার রুমে তো সিসি ক্যামেরা আছে। আচ্ছা তে, তুমি এটা কি করে জানলে? ওই দিন আমি কাইসারকে যখন কফি দিতে যাচ্ছিলাম, তখন আপনার রুমে একটু উকি দিয়েছিলাম, তখন দেখেছি আপনি এগুলো সেট করছেন। আর আমি এই জন্যই আপনাকে বিশ্বাস করছি, কারণ ওই ভিডিওতে সব সত্যটা দেখা যাবে। আমি জানি আপনি কিচ্ছু করেননি। তে লিসার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, তো লিসা ম্যাডাম, এখন কি করব? সিসিটিভি ফুটেজটা সবাইকে দেখিয়ে দেবো, নাকি আপনি স্বীকার করবেন? লিসা একটু দমে গেছে, আমতা আমতা করতে করতে বলে, দেখালেও কোনো সমস্যা নেই, আমি যা সত্যি সেটাই বলছি। জাঙ্কুক আমার সাথে জোর করেছে, সিসি ক্যামেরা দেখালে কি হবে? যেটা সত্যি সেটা তো সামনে আসবেই, তাই না? আরে আপু, আপনি না খুব বোকা। দেখেন, আপনি এভাবে আমতা আমতা করছেন কেন? এতক্ষণ তো খুব প্রাউডলি বলছিলেন, কিন্তু সিসি ক্যামেরার কথা শুনে আপনি এতটা দমে যাবেন সেটা আমি ভাবতেও পারিনি। আপনার এই আমতা আমতা দেখেই বোঝা যাচ্ছে যে আপনি মিথ্যে কথা বলেছেন। সো জাঙ্কুক, আপনি গিয়ে আপনার ফুটেজগুলো নিয়ে আসুন দয়া করে, সবাইকে দেখাই যে আমাদের গুণধর আপা কি করতে পারে আর কি করতে পারে না। সবাই তো এতক্ষণ ওনাকে বিশ্বাস করছিল, এখন দেখি কার বিশ্বাস কত দূর যায়। তো জাঙ্কুক গিয়ে ওর ল্যাপটপ আর সিসিটিভি ফুটেজগুলো নিয়ে আসে। সবাইকে দেখানোর পর সবার মাথায় তো হাত। জিমিন গিয়ে লিসাকে একটা থাপ্পড় মেরে বলে, ছি লিসা,
আমি তোমাকে ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি যে এতটা নীচ আর এতটা নোংরা আমার ভাইকে এইভাবে মিথ্যে অপবাদ দিবে সেটা আমি ভাবতেও পারিনি। আর কাই, তোমার কত বড় সাহস, তুমি আমার ভাইকে বেল্ট দিয়ে পিটিয়েছ। তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, আর জাঙ্কুক, তুই কি বলছিলি? কাই কি করেছে? তুই কাইয়ের কোন কথাটা আমার কাছ থেকে লুকিয়েছিস? তারপর জাঙ্কুক এক এক করে সব বলে দেয় কালকের কথা। এটা শুনে জিমিন গিয়ে কাইয়ের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে জিজ্ঞাসা করে, তুমি এতটা নোংরা? আমি ভাবতে পারিনি। আল্লাহ জানে তোমরা 3 ভাই বোন কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছো। পাশ থেকে লিসা বলে ওঠে, আচ্ছা তে, এত কিছু তো বুঝলাম, সব কিছুই প্রমাণ করলি, এখানে আমি দোষী, কিন্তু তুই এত কিছু কিভাবে জানলি? আর জাঙ্কুকের প্রতি তোর এত টান কেন? তোদের মধ্যে কি সম্পর্ক বলতো? তখনই জাঙ্কুক তের সামনে হাঁটু ঘিরে বসে পড়ে। তের হাতে চুমু দিয়ে বলে, তে, তুমি এত কিছুর পরেও আমার পাশে এসে দাঁড়িয়েছো। যেখানে আমার পরিবারের কেউ আমাকে বিশ্বাস করেনি, সেখানে তুমি সব কিছু প্রমাণ করেছো। আমি তোমার সাথে এতটা অন্যায় করেছি, তারপরেও তুমি আমাকে এইভাবে বাঁচালে। আমি অনেক প্রাউডলি বলতে পারি, তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। তোমার মতো একটা মানুষ পেয়েছি আমার এই জীবনে। তোমাকে অসংখ্য কোটি ধন্যবাদ আমাকে এইভাবে সাহায্য করার জন্য। তে হাসে, আপনি আমাকে ধন্যবাদ বলে ছোট করবেন না। আমি যদি আপনার পাশে দাঁড়াতে না পারি, তাহলে আমি আপনার কেমন তে চুপ করে গেল। জাঙ্কুক উঠে তাকে জড়িয়ে ধরলো, যা দেখে জিন বেগম কান্না করতে করতে বলে, জাঙ্কুক, এগুলো কি করছিস তুই? আমি বুঝতে পারছি না কি হচ্ছে। এতক্ষণ যা হয়েছে সেটা বাদ দিলাম, কিন্তু এটা তুই কি নাটক করছিস? বাড়ির একটা সামান্য কাজের মেয়েকে এতগুলো মানুষের মাঝখানে জড়িয়ে ধরেছিস কেন? ছাড় ওকে বলছি। না মা, আমি ওকে ছাড়বো না। আমি অন্য কাউকে জড়িয়ে ধরিনি, আমি আমার স্ত্রীকে জড়িয়ে ধরেছি। কি বেহুদা কথা বলছিস জাঙ্কুক? তে কি করে তোর স্ত্রী হয়? হ্যাঁ মা, তুমি বিশ্বাস করো আর না করো, তে জাঙ্কুকের বউ, আর ভিক্ষুক হলো তে আর জাঙ্কুকের সন্তান। কি বলছিস জিমিন? এটা কি করে সম্ভব? জাঙ্কুক তো থেকে সহ্যই করতে পারতো না, সেই জায়গায় জাঙ্কুকের বউ কি করে হয়তে? ছি, এই সামান্য একটা কাজের মেয়ের জন্য তুমি আমাকে রিজেক্ট করলে? ছি ছি ছি, আমার তো ভাবতেই এখন গা গুলিয়ে আসছে। আগে জানলে কখনোই তোমাকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিতাম না জাঙ্কুক। ছি। জাঙ্কুক গিয়ে লিসার গালে সজোরে একটা থাপ্পড় মারে আর বলে, চুপ কর তুই, একটা কথাও বলবি না। আমার বউয়ের নখেরও যোগ্য নোস তুই, আবার এই মুখে বড় বড় কথা বলিস? আমার বউকে নিয়ে কথা বলার আগে 10 বার ভাববি। তোকে দেখে তো এখন আমার নিজেরই গা গুলিয়ে আসছে। তুই এমন একটা মেয়ে যে কিনা নিজের দেহে অন্য কাউকে বিলিয়ে দেওয়ার জন্য জোর করিস। ছি, আল্লাহ ভালো জানে কয়টা পুরুষের সাথে রাত কাটিয়ে এসেছিস, কিন্তু আমার স্ত্রীর জীবনে আমি প্রথম পুরুষ, আমি শেষ পুরুষ। আর তোর যেই না চেহারা, সেই চেহারা নিয়ে আবার আমার বউকে খোটা দিতে আসিস। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা, নির্লজ্জ বেহায়া নারী কোথাকার। জাঙ্কুক, তুই চুপ কর। কি করছিস আর কি বলছিস তুই নিজেও বুঝতে পারছিস না। তোরা সবাই আমার সাথে মজা করছিস, আমি এগুলো আর নিতে পারছি না। না মা, এখানে কোনো মজা হচ্ছে না। সত্যি জাঙ্কুক আর তে স্বামী স্ত্রী, আমি নিজে ওদের বিয়ে দিয়েছি। কি? তুই কোন সাহসে জাঙ্কুক একটা কাজের মেয়ের সাথে বিয়ে দিয়েছিস? কার অনুমতি নিয়ে আমার ছেলেকে তুই ওই কাজের মেয়েটার সাথে বিয়ে দিয়েছিস জিমিন? আচ্ছা মা, আমি বলি কি, তেকে যদি এই বাড়ি থেকে বের করে দেওয়া হয় আর দের কাছ থেকে ডিভোর্স নিয়ে লিসার সাথে জাঙ্কুকের বিয়ে দিয়ে দেওয়া হয়, তাহলেই তো সব সমস্যা মিটে যায়, তাই না? জিন বেগমের মাথাটা এতটাই গরম হয়ে গেছে যে সে কিছুই বুঝতে পারছে না। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সে তেকে বাসা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর জাঙ্কুককে লিসার সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। জাঙ্কুক চিৎকার করে বলে, না মা, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটা আমি কখনোই মানব না। আমার স্ত্রী যদি এই বাড়ি থেকে এক পাও বাইরে রাখে, তাহলে আমি ওর সাথে চলে যাব। ও এ বাড়িতেই থাকবে আমার সাথে। এই মেয়ে, কান লাগেনি একটা? তুই কিভাবে আমার ছেলেটার মাথা খেলি বলতো? যে থালায় খেয়েছিস সেই থালায় ফুটো করেছিস, তোর একটু বিবেকে বাঁধলো না? ম্যাডাম, আমি এই বাসা ছেড়ে চলে যাব আপনার কথা মতো, তবে আমার একটা শর্ত আছে। আপনি ওনাকে এই লিসা আপুর সাথে বিয়ে দেবেন না। কোনো ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দিবেন, যাতে উনি সুখে থাকতে পারে আর সেই মেয়েটা ওনাকে ভালোবাসে। কথাটা শেষ করে তে ভিকুকে কোলে নিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে যাবে, তখন জিমিন পিছন থেকে ডাক দেয়, তে, এই তে, তুমি কি করছো? ভিকুকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি জানো না ওকে ছাড়া আমি থাকতে পারবো না। ওকে নিয়ে গেলে আমি কি করে বাঁচবো? তে তে কান্না করে বলে, আপু, দয়া করে আমাকে আটকাবেন না। আমি ভিকুকে না নিয়ে গেলে কী করে থাকবো বলুন? এই পৃথিবীতে আমার সন্তান ছাড়া আর কেউ নেই। তো আমি যেখানে যাব আপনাকে ঠিকানা দিয়ে দিব, আপনি পরে এসে ভিকুকে দেখে যাবেন। কিন্তু ভিকুকে আমি এখানে রেখে যেতে পারবো না। আমার ছেলে ছাড়া যে এই দুনিয়াতে আমার কেউ নেই। জাঙ্কুক দৌড়ে গিয়ে পেছন থেকে তের হাতটা ধরে। তে, তুমি সবার কথা ভাবছো, আমার কথা কেন ভাবছো না? তুমি যেটা ভেবেছো সেটা আমার জন্য সঠিক নয়। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তোমাকে আমি ভালোবাসি তে। তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব নয়। যে বাড়িতে তোমার স্থান নেই, সে বাড়িতে আমি কখনোই থাকবো না। তুমি যদি এখান থেকে এখন চলে যাও, তাহলে আমিও তোমার সাথে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। না না, আপনি কেন আমার জন্য আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন? আপনি আপনার বাড়িতেই থাকুন, আমার এই বাড়ি নয়, তাই আমি এখান থেকে চলে যাব। তে চলে যেতে নিলে ভিকুক ছোটাছুটি করে কান্না করতে শুরু করে। আন্টি, আন্টি, তুমি আমাকে ছেড়ে দাও। আমি কোথায় নিয়ে যাচ্ছ? আমি আমার মামার কাছে যাব। ওই দেখো আমার মামা কত কান্না করছে। আমি মামার কাছে যাব, আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আন্টি? তুমি তো ভালো আন্টি, আমাকে ছাড়ো। আমি আমার মামাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তে একটু রেগে ভিকুককে ঝাঁকা দিয়ে বলে, ভিকুক, আমি তোর আন্টি নই, আমি তোর মা, আর ওইটা তোর ফুপি হয়। না না, তুমি আমার মা হতে পারো না। আমার মাম্মা তো ওই যে ওখানে
যায় না। আমি কখনো ভাবতে পারিনি এমন একটা পরিস্থিতিতে এসে আমি দাঁড়াবো। তোকে ছাড়া যে আমি থাকতে পারবো না, কিন্তু এখানে আমার কিচ্ছু করার নেই। যার সন্তান সে তো তোকে নিয়েই যাবে। তুই তো আর আমার ছেলে না যে আমি তোকে জোর করে রেখে দিতে পারবো। এখানে আমার কিচ্ছু করার নেই। কান্না করতে করতে জিমিন নিচে বসে পড়ে। তে ভিকুককে নিয়ে বাসার বাইরে চলে আসে। জাংকুক থেকে বাইরে যেতে দেখে দৌড়ে উপরে ওর রুমে চলে যায়। সেখানে গিয়ে একটা ব্যাগে ওর কিছু জিনিসপত্র, ওর ল্যাপটপ, ওর যা যা প্রয়োজনীয় জিনিস আছে সব কিছু গুছিয়ে নেয় আর দৌড়ে ওর বাইকের চাবি নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো, বাসার কেউ কিছু বলার আগেই সেখান থেকে দুইটা মানুষ উধাও হয়ে গেল। যাই হোক, জিন বেগম মাথায় হাত দিয়ে বসে পড়ে সোফার উপর। কি থেকে কি হয়ে গেল। আজকে ছেলেটার জন্মদিন ছিল, কিন্তু জিন বেগম কখনোই কল্পনা করেনি আজকের দিনটা এরকম খারাপ হবে ওনাদের জন্য। জাংকুক বাইক নিয়ে কিছু দূর যাওয়ার পরই তে আর ভিকুককে দেখতে পায়। ভিকুককে কোলে নিয়ে তে আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে যাচ্ছে। জাংকুক তের সামনে গিয়ে বাইক থামায় আর তেকে বাইকে উঠতে বলে। তে জাংকুককে দেখে অবাক হয়। আরে আপনি এখানে? বাসা থেকে চলে এসেছেন নাকি? আপনি কেন এসেছেন? আপনাকে না বললাম বাসা থেকে আসতে না, তারপর আপনি আমাদের পিছু নিয়েছেন। যান বলছি, বাসায় ফিরে যান। না তে, আমি আর ওই বাড়িতে ফিরে যাচ্ছি না। যতদিন না পর্যন্ত আমার ছেলে আর আমার বউয়ের ওই বাড়িতে জায়গা হবে, ততদিন আমি ওই বাড়িতে পা রাখবো না। সো বেশি কথা না বাড়িয়ে আমার বাইকের পিছনে ওঠো। ভিকুককে জাংকুক তের কাছ থেকে নিয়ে ওর সামনে বসিয়ে দিল আর তেকে বাইকে উঠতে বলল। তে বাইকে না উঠতে চাইলেও জাংকুকের জোরাজোরিতে এক পর্যায়ে বাইকে উঠে বসে। ভিকুক তো কান্না করছে। আঙ্কেল, আঙ্কেল তুমি আমাকে আমার মাম্মির কাছে দিয়ে আসো। তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আন্টি খুব ভালো, কিন্তু আন্টি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি তোমাদের সাথে যাবো না আঙ্কেল, আমাকে মাম্মির কাছে দিয়ে আসো। জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ভিকুকের দিকে তাকায়। ভিকুক শোনা, তোমাকে আমি কি করে বলবো আমি বুঝতে পারছি না। তুমি হয়তো বুঝবে না আমার কথা। আমি আঙ্কেল হই না, আমি তোমার বাবা। আর তে তোমার আন্টি না, ও তোমার মাম্মাম হয়। সো তুমি কান্নাকাটি করো না সোনা। এখন থেকে আমরা তিনজন একসাথে থাকবো। না আঙ্কেল, তোমরা হচ্ছে কিডন্যাপার। মাম্মি আমাকে বলেছিল যদি মাম্মা ছাড়া অন্য কেউ আমাকে কোথাও নিয়ে যায় তাহলে সে কিডন্যাপার হয়। এটা বলে ভিকুক আরো জোরে জোরে কান্না করতে শুরু করলো। তে আর জাংকুক অবাক হয়ে গেছে ভিকুকের কথা শুনে। ভিকুককে বোধহয় জিমিনাপুর কাছ থেকে আলাদা করে আমরা ভুল করেছি, কারণ ভিকুককে ছাড়া জিমিনাপু এক সেকেন্ডও থাকতে পারে না। ওনার বোধহয় খুব কষ্ট হচ্ছে। কাজটা ঠিক হয়নি ওনার সাথে। তুমি চিন্তা করো না তে, সময় হলে আপুর সাথে আমি ভিকুকের দেখা করিয়ে দিব। এখন এই বিষয়টা বাদ দাও। ভিকুক শোনা, এখন তুমি কান্না থামাও। যদি এখন কান্না বন্ধ করো তাহলে তোমার মামার সাথে তোমার দেখা করাবো, আর যদি তুমি কান্না করো তাহলে কিন্তু আর কখনো তোমার মামাকে তুমি দেখতে পাবে না। এটা শুনে ভিকুক হেঁচকি তুলতে তুলতে কান্না বন্ধ করে দিল। আচ্ছা, আপনি হন হন করে তো বাড়ি থেকে বেরিয়ে এলেন, এখন আমরা কোথায় যাবো বলুন তো? আপনি কোথায় নিয়ে যাবেন আমাদেরকে? তে, এটা সারপ্রাইজ। আমি তোমাদেরকে আমার বাসায় নিয়ে যাব। কি? আপনার বাসা মানে? আপনার আবার বাসা কোথায়? ওইটাই তো আপনাদের বাড়ি। চলো তোমাকে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার জন্য একটা সারপ্রাইজ। তে হাসলো। জাংকুক 2 ঘন্টা বাইক এক টানা চালিয়ে একটা বাসার সামনে এসে গাড়ি থামালো। ও আচ্ছা, এইটাই কি আপনার সেই বাড়ি? হ্যাঁ, পুরোপুরি এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। আপনি এত টাকা কোথায় পেলেন? এত বড় একটা বাড়ি করছেন? এটা আমার আর রিয়নহুর বাড়ি। আমরা দুজন মিলে করেছি। সো 2টা ফ্ল্যাট হয়েছে, একটা উপরতলায় একটা নিচতলায়। আমি নিচতলায় থাকি আর রিয়নহু উপরতলায় থাকে। তো আপনি কি কাজ করেন যে এত বড় একটা বাড়ি দিচ্ছেন আপনারা দুজন? ভেতরে চলো, তারপর বলছি। জাংকুক ভিকুককে আর তেকে নিয়ে বাসার ভিতরে চলে এলো। জাংকুক ড্রয়িং রুমে লাইট জ্বালাতেই তে ব্রু কুচকে জাংকুকের দিকে তাকালো। জাংকুক মাথা চুলকোতে চুলকোতে বলে, আরে এইভাবে তাকিয়ে আছে কেন? লজ্জা লাগছে তো। তুমি এভাবে তাকালে আমি নিজেকে সামলাতে পারি না। আর এটা একটা ছেলে মানুষের ঘর, সো এমন থাকবেই, এইভাবে তাকানোর কিছু না। ছেলে মানুষ কি আর ঘর গুছিয়ে রাখতে পারে নাকি? তে হাসলো। ভিকুককে জাংকুক রুমের ভিতরে নিয়ে গিয়ে ওর বিছানা থেকে কাপড় চোপড় সব সরিয়ে ভিকুককে শুয়ে দিল। ভিকুক ঘুমিয়ে পড়েছে। তে, তুমি ডাইনিং টেবিলে গিয়ে বসো, আমি খাবার গরম করে আনছি। কি? খাবার গরম করবেন মানে? এখানে খাবার কোথায় পাবেন? আরে দুপুরের খাবার ফ্রিজে রাখা আছে। ও আচ্ছা, তাহলে প্রতিদিন সকালে আপনি বেরিয়ে এখানেই আসতেন নাকি? দাঁড়াও, খাবার গরম করে নিয়ে আসি, তারপর বলছি। জাংকুক খাবার গরম করে টেবিলে এনে রাখে আর তেকে ডাক দেয়। তে আসতেই জাংকুক থেকে একটা চেয়ার টান দিয়ে বসিয়ে দেয়। এত এত খাবার দেখে তে জিজ্ঞাসা করে, এত খাবার কে রান্না করেছে? আরে আমাদের এখানে একটা বুয়া আছে, উনি এসে আমার আর রিয়নহুর রান্না করে দিয়ে যায়। ও আচ্ছা, তাহলে এবার বলুন কিভাবে কি করেছেন? এত বড় একটা বাড়ি করতে তো আর কম টাকা লাগেনি, এতগুলো টাকা কোথায় পেয়েছেন আপনি? আরে আমি পড়াশোনা করার জন্য যখন লন্ডনে গিয়েছিলাম তখন আমি সেখানে পড়াশোনার পাশাপাশি একটা জবও করেছি। আর আমি হলাম একজন ইঞ্জিনিয়ার। আমি অনেক ধরনের ডিজাইন করতে পারি। তো তখন আমি একটা কোম্পানির সাথে ডিল করি আর শেয়ারে কাজ করা শুরু করি। ওইখান থেকে খুব ভালো প্রফিট পাই আমি। আর সেখান থেকে টাকা জমিয়ে আমি বাইরে একটা রেস্টুরেন্ট খুলি। সেখান থেকেও খুব ভালো ইনকাম হয়েছে। সেই ইনকামে টাকা দিয়ে আর ইউনহু ওর ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমরা একটা কোম্পানি খুলেছি। আচ্ছা, তুমি জেহু কোম্পানির নাম শুনেছ? না তো, শুনি নাই। ও আচ্ছা, তাহলে শোনো, ওইটা হচ্ছে আমার আর ইউনহুর কোম্পানি। আমরা ওইখানে বেকার ছেলেমেয়েদেরকে কাজ করার সুযোগ করে দিই। সো আমাদের এই বাসাটা যে দেখছো, এইটা আমারই ডিজাইন করা একটা প্রজেক্ট।
তো এটা ভালোভাবে কমপ্লিট হয়ে গেলে বড় বড় কিছু লোকদেরকে ইনভাইট করেছি। ওনারা এসে যদি এই প্রজেক্টটা পছন্দ করে তাহলে বলেছে বিনামূল্যে আমাদের কোম্পানির নামটা প্রমোট করে দিবে। তাহলে আমাদের অনেক সুবিধা হবে, বড় বড় জায়গা থেকে আরও ভালো ভালো কাজ পাওয়ার সুযোগ পাবো। আল্লাহর কাছে দোয়া করি আপনি যাতে আরও বড় হতে পারেন, জীবনে আরও এগিয়ে যেতে পারেন। ঠিক আছে, হয়েছে হয়েছে, এবার তাড়াতাড়ি খাবারটা খাও তো, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তে আর জাংকুক একসাথে বসে হাসাহাসি করতে করতে খাবারটা খেয়ে নেয়। রাত 12:30 বেজে গেছে। তে চাইছিল ঘরটা গোছাতে, কিন্তু জাংকুক তেকে করতে দিল না। তেকে টেনে বিছানায় নিয়ে গেল। তে জাংকুকের ক্ষত স্থানগুলোতে মলম লাগিয়ে দিল। জাংকুকের পিঠে ব্যথা হওয়াতে জাংকুক তের বুকে মাথা রেখে সেদিন রাতের মতো ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে তে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে ঘর গোছাতে শুরু করলো। জাংকুক তেকে ঘর গোছাতে দেখে তের হাতে হাতে একটু সাহায্য করলো। আর ফাঁকে ফাঁকে অনেক খুনসুটি ও দুষ্টুমিও করেছে তের সাথে জাংকুক। হঠাৎ কলিং বেল বেজে উঠে জাংকুক গিয়ে দরজা খুলে দিল। আয় ভিতরে আয়। আরে জাংকুক, ভাবি এসেছে নাকি? হ্যাঁ, কাল রাতে ওদেরকে নিয়ে এসেছি। এখন থেকে ওরা এখানেই থাকবে। আর যা কাজ করার সেটা তোর বাসায় গিয়ে করবো আমি। ও আচ্ছা, কি কোনো সমস্যা হয়েছিল নাকি ভাবিদেরকে হঠাৎ করে নিয়ে এলে যে? জাংকুক ইয়নহুকে সবকিছু খুলে বলে। ইস ভাই, সুযোগটা যদি আমি পাইতাম না, সুযোগের সদ্ব্যবহার করে সবকিছু উসুল করে নিতাম। যা শালা, সবসময় ফাইজলামি করিস। আরে দুষ্টামি করছি, ওর চাইতে আমার গার্লফ্রেন্ড অনেক ভালো। আচ্ছা ভাবি, আপনি এই পুরোটা বাসা একা একা কী করে গোছালেন? ও যে অগোছানো, ওর রুম দেখে আমারই মাথা গরম হয়ে যায়। না ভাইয়া, আমি একা গোছাইনি, আপনার বন্ধু অনেক সাহায্য করেছে আমাকে। ভাবি, কিছুর একটা ঘ্রাণ পাচ্ছি, আপনি কি নাস্তা বানিয়েছেন? হ্যাঁ ভাইয়া। ও তাহলে তো ভালোই হলো, কষ্ট করে হোটেলে যেতে হবে না। আর যেতেও ইচ্ছে করছে না। নাস্তাটা যদি এখানে খাই কোনো সমস্যা হবে? আরে না ভাইয়া, কোনো সমস্যা হবে না, আমি একটু বেশি করেই বানিয়েছি, আসেন। তো এই কথা বলে ওরা তিনজন একসাথে নাস্তা করলো। জাংকুক আর ইয়নহু চলে গেল ওর ফ্ল্যাটে কাজ করার জন্য। তে ভিকুকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে খাবার খাইয়ে দিল আর ভিকুকের সাথে বসে খেলতে শুরু করলো। দেখতে দেখতে কেটে যায় 2টা মাস। একদিন বিকালে হঠাৎ করে জাংকুক বাসায় এসে তেকে মিষ্টি খাইয়ে দেয়। তে মিষ্টি খেতে খেতে বলে, আরে কি হয়েছে হঠাৎ করে মিষ্টি? ভাবি, আপনি ভাবতেও পারবেন না, আমাদের কোম্পানি ফ্রিতে প্রমোট করে দিয়েছে। আর ওনারা আমাদেরকে অনেকগুলো প্রজেক্টও দিয়েছে। সেই খুশিতে ও মিষ্টি কিনে নিয়ে এসেছে। ও আলহামদুলিল্লাহ, এটা তো খুশির খবর। শোনেন ভিকুকের আপু, আজকে তো আপনার একটা খুশির দিন। তাহলে ওই বাড়ির মানুষদের সাথে খুশিটা একটু ভাগ করে নেই। অনেক দিন তো হলো দূরে থাকা, আমার আর ভালো লাগছে না একা একা। জিমিন আপুকে খুব দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে দে, তুমি এই সন্ধ্যার নাস্তাটা রেডি করো, আমরা খেয়ে তারপর একসাথে বেরোবো। সত্যি বলছেন? হ্যাঁ। তে গিয়ে ওদের জন্য সন্ধ্যার নাস্তা রেডি করলো। 3জন নাস্তা খেয়ে ভিকুককেও রেডি করে নিল। তারপর 4জন মিলে বেরিয়ে গেল। প্রায় 2 ঘন্টা জার্নি শেষ করে জাংকুক এসে ওদের বাসার সামনে গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে দারোয়ান চাচাকে দেখে। আরে ছোট সাহেব, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি? ছিলাম এক জায়গায়। বাসার সবাই কেমন আছে? আব্বু, আপু, জেহব ভাইয়া ওনারা কি বাসায় আছে? দারোয়ান কান্না করতে করতে বলে, না, ওনারা এই বাসায় থাকে না এখন আর। ওনাদেরকে এই বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। আপনি তো এতদিন ছিলেন না, তাই কিছুই জানেন না। ওই 3 ভাই বোন মিলে এই বাসায় অনেক অত্যাচার করেছে আপনার পরিবারের উপর। তারপর আপনার বাবার কাছ থেকে জোর করে সাইন নিয়ে এই বাড়ি থেকে সবাইকে বের করে দিয়েছে। এখন এই বাড়ির মালিক হচ্ছে আপনার ভাবি। কি বলছেন আপনি এসব? তাহলে এখন ওনারা কোথায় থাকে? আব্বু আম্মু কোথায়? স্যার ম্যাডাম তো এখন সুজি খালার বাসায় থাকে। জাংকুক, আমি সুজি খালার বাসা চিনি, ওনারা ওই সামনের বস্তিতেই থাকে, চলো। জাংকুক তের দেখানো পথে চলে যায় সুজি খালার বাসায়। সেখানে গিয়ে বস্তির ভিতরে ঢুকে একটা বাসার দরজায় টোকা দেয়। জিমিন এসে দরজা খুলে দেয়। ভিকুক জিমিনকে দেখে কান্না করতে করতে জিমিনের কোলে ঝাঁপিয়ে পড়ে। জিমিনও ভিকুকে কোলে নিয়ে অঝরে কান্না করতে শুরু করে। জাংকুক বাসার ভিতরে ঢুকে যায়। জাংকুক ভিতরে চলে যায় আর গিয়ে দেখে ওর বাবা একটা ভাঙা খাটের উপর শুয়ে আছে। পাশে ওর মা ওর বাবার হাত ধরে বসে আছে। জাংকুক জিজ্ঞাসা করে, মা, বাবার কি হয়েছে? বাবা, তোমার কি হয়েছে? জাংকুককে এখানে দেখে জিন বেগম চমকে ওঠে। বাবা, তুই এখানে? তুই এখানে কি করছিস? জাংকুক, ভাই আমার, তুই এতদিন কোথায় ছিলি? ওই কথা সব পরে হবে, আগে বলো বাবার কি হয়েছে? বাবা স্ট্রোক করেছে, আর তারপর থেকে কারোর সাথে কথা বলে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে আর কান্না করে। সবাই তাড়াতাড়ি রেডি হও, আমি তোমাদেরকে নিতে এসেছি। কিন্তু জাংকুক, আমরা কোথায় যাব? আমাদের ওই বাসা তো ওরা দখল করে নিয়েছে। বোগাম আঙ্কেল আর ওনার 3 ছেলে মেয়ে ছলচাতুরি করে বাবার কাছ থেকে জোর করে বাড়ির দলিলে সাইন করে বাড়িটা ওদের দখলে নিয়ে নিয়েছে। ওইসব বাদ দাও, ওদেরকে কী করে পথে বসাতে হয় সেটা আমি আর ইয়নহু খুব ভালো করেই জানি। তোমরা এখন সোজা আমার বাসায় যাবে। এ কথা শুনে সবাই অবাক হলেও কিছু বলল না। সবাই ব্যাগপত্র গোছাতে শুরু করেছে। এইদিকে এক পাশে সুজি খালা আর তার মেয়ে আয়ু দাঁড়িয়ে আছে। জাংকুক গিয়ে সুজি খালার হাত ধরে বলল, কি হলো খালা, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? ব্যাগপত্র কেন গোছাচ্ছেন না এখনো? কি বলছো বাবা, আমরা কেন ব্যাগপত্র গোছাবো? কেন, আপনারা কি আপনাদের বাসায় যাবেন না? কি বলো বাবা, আমাদের তো এটাই বাসা। না খালা, আপনি আমার যে বড় উপকার করেছেন, সেই উপকারের জন্য আপনাকে তো আমার একটা কিছু দেওয়া উচিত, তাই না? তো আমি ভেবেছি আপনাদেরকে আমি আমার সাথে নিয়ে যাব। আপনারাও এখন থেকে আমাদের ওই বাসায় থাকবেন, এখানে থাকার দরকার নেই। এই কথা শুনে সুজি খালা কান্না করে দিল। আরে আরে, কান্না করছেন কেন? বাবা, তোমার মন অনেক বড়।
হয়েছে খালা, আর কান্নাকাটি নয়, এবার হাসেন, তাড়াতাড়ি রেডি হয়ে নিন, নাহলে তো আপনারা গাড়ি পাবেন না। তো সবাই ব্যাগপত্র গুছিয়ে গাড়ির স্টেশনে চলে গেল। সেখানে গিয়ে জাঙ্কুক সবার জন্য টিকিট কেটে দিল। তে তুমি সবাইকে নিয়ে সাবধানে বাসায় পৌঁছে আমাকে একটা কল করে দিও। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? আমি আর ইয়নো একটু পরে আসছি, একটা কাজ আছে, কাজটা শেষ করে আসতে হবে। আমার কেন যেন অন্যরকম লাগছে। উল্টোপাল্টা কিছু না করে চলুন সবার সাথে বাসায় চলে যাই। নাতে উল্টাপাল্টা কিচ্ছু না, কাজের কাজ যদি এখন না করি তাহলে পরে আরও কঠিন হয়ে যেতে পারে। তাই তোমরা সবাই সাবধানে যেও, আমি আর ইয়নহু কাজটা শেষ করে আসবো। বলে জাঙ্কুক সেখান থেকে ইয়নহুকে নিয়ে বেরিয়ে গেল। তেও আর কিছু না বলে গাড়িতে উঠে রওনা দিল বাসার উদ্দেশ্যে। সবাই সুস্থভাবে বাসায় চলে আসে। বাসার সামনে এসে জিন বেগম পুরো অবাক, সবাই হাঁ করে বাসাটার দিকে তাকিয়ে আছে। তে এটা কার বাড়ি? মা, সরি ম্যাডাম, এটা হচ্ছে আপনার ছেলে আর ইয়নহু ভাইয়ার বাড়ি, ওনারা দুজন মিলে বানিয়েছে। কি বলছো তে, কিভাবে কি? ও তো আমাদের ব্যবসায় হাতই দেয়নি, তাহলে ও? আসেন ভিতরে আসেন, আমি সব বলছি আপনাদেরকে। বাসার ভিতরে ঢুকে জিন বেগম তার আর তার স্বামীর ছবি একসাথে দেখে খুব ইমোশনাল হয়ে গেল। ভিকুক জিমিনকে টান দিয়ে বলে, মাম্মা চলো আমার রুম দেখবে। জিমিন ভিকুকের সাথে চলে যায়। ভিকুকের রুমে ঢুকে দেখে ওর আর ভিকুকের ছবি একসাথে টানানো আছে, যেটা দেখে জিমিন ভিকুকে কোলে নিয়ে একটা চুমু দেয় আর বলে, বাহ ভিকুক, তোমার রুমটা তো খুব সুন্দর করে সাজানো হয়েছে। জিমিন বাইরে এসে থেকে জিজ্ঞাসা করে, আচ্ছা তে এবার বলো কিভাবে কি, এত কিছু কিভাবে সম্ভব? তে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলে জাঙ্কুকের বিষয়ে। যা শুনে সবাই পুরো অবাক। বাসাটা ঘুরে ঘুরে দেখছে সবাই, আর অবাক হচ্ছে জাঙ্কুকের কর্মকাণ্ডতে। ছেলেটা কবে এতটা বড় হয়ে গেছে কেউ বুঝতে পারেনি। তে সবাইকে নাস্তা দিয়ে চলে গেছে রান্না করার জন্য। জিন বেগম আর জিমিনও গেছে ওকে সাহায্য করতে। তে বলল, আরে ম্যাডাম আপনি এখানে? তে মা, আমাকে আর কত লজ্জা দিবি ম্যাডাম বলে, আমি অনেক বড় ভুল করেছি, ক্ষমা চাইছি, আমাকে কি ক্ষমা করে দিবি? তে জিন বেগমকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তে মা বলে ডাকবি না? তে মা বলে ডাক দেয়। এখানে ওনাদের সব কিছু মিটমাট হয়ে গেলে ওরা তিনজন মিলে হাসতে হাসতে আর গল্প করতে করতে রান্না শেষ করে। ওইদিকে জাঙ্কুক আর ইয়নহু চলে যায় ওদের পুরনো বাড়িতে। সেখানে গিয়ে দেখে তিন ভাই বোন বসে আড্ডা দিচ্ছে। জাঙ্কুক গিয়ে ওর কোমরের বেলটা খুলে আচমকা কাইকে মারতে শুরু করে। কি হয়েছে হঠাৎ কাই বুঝতে পারে না। জাঙ্কুকের মারে কাই চিৎকার করতে শুরু করে। জাঙ্কুক কাইকে মারতেই থাকে। কাই বারবার বলছে, জাঙ্কুক আমাকে কেন মারছিস তুই, কেন মারছিস, কি হয়েছে? ইয়নহু ন্যান্সির সামনে একটা ফাইল রাখে। লিসা আর ন্যান্সি খুব ভয় পেয়ে গেছে। তোর বোনকে বল এই ফাইলে থাকা সবগুলো পেপারে সাইন করে দিতে, তারপর বলছি তোকে কেন মারছি। ন্যান্সি তো কিছুতেই সাইন করবে না। কাইকে এইভাবে মার খেতে দেখে ন্যান্সি সহ্যও করতে পারছে না। ন্যান্সি ভয়ে ভয়ে সবগুলো পেপারে সাইন করে দিল আর চেঁচিয়ে বলল, জাঙ্কুক আমি সাইন করে দিয়েছি, ভাইয়াকে ছেড়ে দাও এবার। জাঙ্কুক আরও কিছুক্ষণ মারার পর কাইকে ধাক্কা দিয়ে ফেলে দিল নিচে আর বলল, টিভিটা অন করে দেখ। এটা বলে ফাইলটা নিয়ে সেখান থেকে হেঁটে চলে এলো। জাঙ্কুক আর ইয়নহু সোজা বাসায় চলে এলো। জাঙ্কুক বাসায় এসে টিভিটা অন করলো আর বলল, বাবা দেখো তো টিভিতে কি দেখাচ্ছে। টিভিতে যা দেখাচ্ছে তা দেখে সবাই পুরো অবাক। জিহব জিজ্ঞাসা করলো, কি রে জাঙ্কুক, তুই এসব কি করে জানলি? ভাইয়া তোমার মনে আছে আমি একবার অফিসে গিয়েছিলাম মতো, তুমি যে কাইয়ের ম্যানেজারকে আমাকে দেখিয়েছিলে, ওকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি আর পুলিশের কাছে গিয়ে ওদের অনৈতিক সব কাজগুলোর প্রমাণ দিয়েছি। এখন ওরা সারা জীবন পালিয়ে বাঁচবে। আর আজকে আমি কাইয়ের উপর সেই প্রতিশোধটা নিয়েছি। ও আমাকে ওই দিন বেল্ট দিয়ে পিটিয়েছিল, কিন্তু তখনও আমার দুলাভাই হতো, তাই ওর গায়ে আমি হাত দিইনি। কিন্তু এখন তো তোমাদের সাথে আর ওদের কোনো সম্পর্ক নেই। ভাইয়াকেও ভাবি ডিভোর্স দিয়ে দিয়েছে আর আপুকেও কাই ডিভোর্স দিয়ে দিয়েছে, তাই আমার শোধটা আমি আজকে নিয়ে নিয়েছি। যা শুনে সবাই হেসে দিল। আর জিন বেগম বলল, আমার ছোট ছেলেটা যে কবে এত বড় হয়ে গেছে বুঝতেই পারলাম না। জাঙ্কুক হাসলো, ভাইয়া শোনো, তোমার একটা কাজ আছে, তুমি সুগা ভাইয়ার সাথে অফিস সামলাবে, আমি আর ইয়নহু এদিকটা সামলাবো, কেমন? ঠিক আছে। আর আপু, তোর জন্য একটা খবর আছে। তুই এত খারাপ কেন বলতো? তুই যে সুগা ভাইয়াকে ভালোবাসিস সেটা কেন আমাদেরকে জানাসনি? নিজেরটা নিজের মনে রেখে এতদিন কেন কষ্ট পেয়েছিস শুধু শুধু? একটা খারাপ মানুষের সাথে নিজের জীবনটাকে বেঁধে নিয়েছিলি। তুই জানিস সুগা ভাইয়া তোকে কতটা ভালোবাসে? সে এখন পর্যন্ত বিয়ে করেনি, আর আমার ইচ্ছা হলো তোর সাথে আমি সুগা ভাইয়ার বিয়ে দিব। কি বলছিস জাঙ্কুক? আমি আর কখনো বিয়ে করব না। আর তোকে কে বলেছে আমি ওনাকে ভালোবাসি? আমি ওনাকে ভালোবাসি না। আর আমি একজন ডিভোর্সি মেয়ে, আমি কখনোই ওনার সুন্দর জীবনটাকে নষ্ট করতে পারি না। আমি ওনাকে বিয়ে করব না। আরে ভাবি, এইভাবে কেন বলছেন? আমার ভাইয়া সত্যি আপনাকে খুব ভালোবাসে। আঙ্কেল আন্টি আপনারা তো জানেন আমার বাবা মা নেই, তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা কি রাজি আমার ভাইয়ের সাথে আপনার মেয়েকে বিয়ে দিতে? আমি আমার ভাইয়ের গার্ডিয়ান হয়ে কথা বলছি। জিন বেগম হাসতে হাসতে বলে, হ্যাঁ বাবা, জাঙ্কুক যা বলবে তাই হবে। একবার তো ছেলে আর মেয়েকে জোর করে বিয়ে দিয়ে বুঝতে পেরেছি, ওদের মতামত নেওয়ার চেষ্টা করিনি। এখন জাঙ্কুক যা বলবে তাই হবে। জিমিন খুব ভালো করেই বুঝতে পারছে সবার মুখে সুগার নাম শুনে ওর বুকের ভিতর ধুকপুক করছে, হার্টবিট যেন খুব জোরে জোরে ডিপ করছে। ও নিজেকে শান্ত করলো খুব কষ্ট করে। হঠাৎই কলিং বেল বেজে উঠলো। জাঙ্কুক গিয়ে দরজা খুলে দিল আর ভিকুক দৌড়ে গেল। বাবা, বাবা এসেছে, বাবা। গিয়ে সুগার কোলে উঠলো। জিমিন অবাক হয়ে তাকিয়ে আছে ভিকুকের দিকে। ভিকুক কেন এই লোকটাকে বাবা বলে ডাকলো?
জাঙ্কুক এসে বলল, আপু এই ছেলেটা না বড্ড পাকনা জানিস। আমি এত করে বললাম আমাকে বাবা বলে ডাকতে, কিন্তু ডাকেনি। একদিন সুগা ভাইয়া এসে যখন বলল ও যতটুকু তোকে ভালোবাসে উনিও সেম অতটুকুই তোকে ভালোবাসে আর ওনাকে বাবা বলে ডাকতে, সেই দিন থেকে সুগা ভাইয়াকে বাবা বলে ডাকে এই ছেলে। সুগা এসে জিমিনের পাশে দাঁড়ালো আর জিমিনকে প্রপোজ করলো সবার সামনে। সবাই তো হাঁ করে তাকিয়ে আছে। জিমিন বুঝতে পারছে না সুগার প্রপোজালে রাজি হবে কিনা, কিন্তু সবাই হ্যাঁ হ্যাঁ বলাতে জিমিন আর না করতে পারে না। সুগার হাত থেকে আংটি পরে নেয় সবার সামনেই। সবাই খুব খুশি। এরই মাঝখানে জেহব এসে বলল, আরে জাঙ্কু কি হচ্ছে কি এটা? আমি বুঝতে পারছি না, আমারই কি লজ্জার মাথা খেয়ে সব কিছু বলতে হবে নাকি? ভাইয়া তুমি কি বলতে চাইছো একটু বুঝিয়ে বলো তো। আচ্ছা তুই তো সবারই মিল করে দিচ্ছিস, আমার কি হবে মাঝখান থেকে? আমি তো ফাঁকা হয়ে যাচ্ছি। আমার কি এজন্য আর বিয়ে হবে না? এক বউ ছেঁকা দিয়েছে এজন্য কি আমি সিঙ্গেলই থাকবো সারা জীবন? ওইটা তো ভালো ছিল না। এখন আমি কি করবো, সিঙ্গেল থাকবো? না না ভাইয়া, তুমি কেন সিঙ্গেল থাকতে যাবে? অবভিয়াসলি তোমাকে আমি বিয়ে দিব। তোমার কোন মেয়ে পছন্দ শুধু বলো, জোর করে হলেও সেই মেয়েকে ধরে এনে তোমার সাথে বিয়ে দিয়ে দিব। না না জাঙ্কুক, জোর করার দরকার নেই। যদি আম্মু আপু রাজি থাকে তাহলে আমি আয়ুকে বিয়ে করতে চাই। ওকে আমার খুব পছন্দ। এই কয়দিন ওদের বাসা থেকে ওকে আমার খুব ভালো লেগেছে। কথাটা বলে জেহব অসহায় চোখে ওর মায়ের দিকে তাকায়। জিন বেগম হাসি দিয়ে বলে, জেহব তুই ঠিকই বলেছিস, আমারও আয়ুকে অনেক পছন্দ হয়েছে। ও তোর মতো খুব শান্ত আর মিষ্টি স্বভাবের মেয়ে, তোর সাথে মানাবে খুব। আমারও অনেক পছন্দ হয়েছে। আমি বলতে চেয়েছিলাম, তার আগেই তুই বলে দিয়েছিস। এই কথা শুনে সবাই হেসে দিল। এইখানে সবার সাথে সবার মিল হয়ে গেল। কিছুদিন পরে জেহব আর জিমিনের আবারও একসাথেই বিয়ে হলো। সব কিছু ভালোভাবে সম্পূর্ণ হওয়ার পর জাঙ্কুক ওর বাবার কাছে গিয়ে বলে, বাবা এই নাও, এই ফাইলটা তোমার জন্য। ওই দিন আমি আমাদের যত সম্পত্তি আছে, বাসা, তোমার ব্যবসা বাণিজ্য সব কিছুর দলিল আমি ওদের কাছ থেকে সাইন করে নিয়েছিলাম। আর আজকে একটা খুশির দিন, সেই জন্য তোমার হাতে তুলে দিলাম, তোমাকে আরেকটু খুশি করার জন্য। তোমার জীবনের সব সম্পদ এখানে রাখা আছে। যা শুনে আলিম সাহেব খুব খুশি হলো আর হেসে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। আজকে ভিকুক খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, তাই আলিম সাহেব আর জিন বেগম ভিকুকে নিয়ে গেছে ওনাদের রুমে ঘুমানোর জন্য। এইদিকে আয়ু বসে আছে বাসর ঘরে। জেহব রুমে প্রবেশ করলো। আয়ু এসে জেহবকে সালাম করলো। জেহব আয়ুকে তাড়া করালো আর আয়ুর কপালে একটি চুমু দিয়ে বলল, আমার জীবনসঙ্গী হিসাবে তোমাকে স্বাগতম। তোমাকে পেয়ে আমি খুব খুশি। যদিও বাবা মায়ের কথায় আগের বার আমি এতটুকু বলতেই আয়ু জেহবের মুখে হাত দিয়ে বলল, না, আমি আপনাকে ধন্যবাদ বলছি আমার জীবনে আসার জন্য। আমার মা কখনো ভাবেনি আমাকে বিয়ে দিবে, আর সেইখানে আপনি ইচ্ছে করে আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছেন। আমি আপনার অতীত জানতে চাই না, আমি এখন থেকে আপনার সাথে আমার জীবন শুরু করতে চাই। আপনি কি রাজি আছেন? জেহব হ্যাঁ বলে ওকে শক্ত করে জড়িয়ে ধরলো। এরই মধ্যে জেহবের দরজায় নক হলো। জেহব বিরক্ত হলো, গিয়ে দরজা খুলে দিয়ে দেখলো ইউনু আর ওর গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে। আরে ইউনু, কি হয়েছে এই সময়? ভাইয়া, আমি ভাবলাম একটু ছাদে গিয়ে সবাই মিলে আড্ডা দিলে কেমন হয়, এই জন্যই আসছিলাম। আপনি না যেতে চাইলে সমস্যা নেই, ভাবলাম একবার ডেকে দেখি আপনি যদি যেতে চান তাহলে আর কি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। তো জেহব আর আয়ু চলে যায় ইউনহুর সাথে। ওইদিকে সুগা রুমে প্রবেশ করে জিমিনকে রুমে দেখতে পেল না। ও সোজা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বারান্দায় চলে গেল। গিয়ে দেখলো জিমিন আকাশের দিকে তাকিয়ে আছে। সুগা জিমিনের কাঁধে হাত রাখতেই জিমিন চমকে ওঠে। সুগা জিমিনের হাত শক্ত করে ধরে। আরে পাগলি, চমকে উঠেছে কেন? আমি। জিমিন একটা দীর্ঘশ্বাস ফেলে। জানেন সুগা, আমি আমার প্রথম বাসরের দিনও এইভাবে আকাশের দিকে তাকিয়েছিলাম। কেন যেন সেদিন আমার আপনার কথা খুব মনে পড়ছিল। আমার খুব বড় একটা ভুল হয়ে গিয়েছিল। আমি যদি তখন মা বাবাকে আপনার কথাটা বলতাম তাহলে হয়তো আমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটতো না। আর আমি এইভাবে। সুগা জিমিনের মুখে হাত দিয়ে দেয়। না জিমিন, আমি অতীতের কথা শুনতে চাই না। এখন যেহেতু তুমি আমার বউ, সেহেতু তুমি আমাকে নিয়ে চিন্তা করবে। আর আগের কোনো কথাই তোমার মাথায় রাখবে না, কেমন? আমি তোমার আগের কিছুই জানতে চাই না। সো ওইসব ভেবে কষ্ট পেলে কিন্তু তোমার খবর আছে, এই বলে দিলাম। কথাটা বলেই জিমিনের ঠোঁট সুগা আবদ্ধ করে নিল। এতদিন পর নিজের ভালোবাসাকে নিজের করে পেয়েছে। হঠাৎ সুগাদের দরজায় নক করলো। সুগা জিমিনকে ছাড়লো না। আর কিছুক্ষণ এইভাবে কিস করার পর বিরক্ত হয়ে গিয়ে দরজা খুলে দিল। আর ওর ভাইকে এখানে দেখে জিজ্ঞাসা করলো, কি রে ইউনু, এত রাতে এখানে কি করছিস আর এভাবে ডিস্টার্ব করছিস কেন? সরি ভাইয়া, যদি বেশি ডিস্টার্ব করে থাকি তার জন্য। তুমি কি আমাদের সাথে একটু ছাদে যাবে আড্ডা দিতে? কি, এখন ছাদে কেন? আর এখন রুমে এসে পড়েছি, এখন আবার কেন আড্ডা দিতে যাব? রুমে ঢোকার আগে বলতে পারিস নি? এখন যেহেতু রুমে ঢুকে পড়েছি, রুম থেকে আর বের হতে পারবো না, যা। এই কথা বলে সুগা দরজা বন্ধ করতে নেবে, তখন পিছন থেকে জেহব আর আয়ু আসলো। ওদেরকে দেখে সুগা হেসে দিল। আরে, আপনাদেরকে ও রুম থেকে বের করে এনেছে? বজ্জাদের হাড্ডি একটা। হ্যাঁ, আমরাও এসেছি। তো চলুন না একটু আড্ডা দিয়ে আসি, তারপর না হয়, বলেই জেহব হাসতে শুরু করলো। সুগাও জেহবের কথা শুনে আর না করতে পারলো না। জীবনকে নিয়ে বেরিয়ে গেল ছাদে যাওয়ার উদ্দেশ্যে। ইউনহুর গার্লফ্রেন্ড মন বলে উঠল, আরে জাঙ্কুক ভাইয়া আর তেকে তো ডাকাই হয়নি,
চলো ওদেরকেও ডেকে নিয়ে আসি। তো ওরা ওদেরকে ডাকতে গেল। এদিকে তে রান্নাঘরে বেসিনে কিছু একটা ধুচ্ছিল। জাঙ্কুক তের জন্য রুমে অপেক্ষা করতে করতে বোর হয়ে যাচ্ছে। এবার আর জাঙ্কুক না থাকতে পেরে বাইরে এলো আর তেকে কাজ করতে দেখলো। পানি পড়ার শব্দ শুনে জাঙ্কুকের মনে একটা গান বাজতে শুরু করলো। জাঙ্কুক তেকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলো আর গানটা গাইতে শুরু করলো। ये मौसम की बारिश, ये बारिश का पानी, ये पानी की बूंदे तुझे ही तो ढूंढे, ये मिलने की ख्वाहिश, ये ख्वाहिश पुरानी, ओ पूरी तुझी से मेरी ये कहानी। পেছন থেকে সবাই হাসতে হাসতে হাতে তালি দিতে শুরু করলো। জাঙ্কুক অবাক হয়ে তাকায় পেছনের দিকে। তেও পুরো ভরকে গেছে ওদের সবাইকে এখানে দেখে। খুব লজ্জা পাচ্ছে তে। ভাই আমরা সবাই জানি ইয়ে খোয়াহিশ পুরানা, সো এইভাবে বলার কিছু হয়নি রাত বিরাতে। তোর মাথায় নেই বাসা ভর্তি মানুষ, আর তুই এই টাইমে এইভাবে কি করছিস এগুলো? আরে ইয়নহু তুই আর ভাইয়া তোমরা এখানে কি করছো? আরে জাঙ্কুক তোমার বন্ধু নিয়ে এসেছে, আমাদেরকে নাকি ছাদে আড্ডা দিতে হবে এই জন্য। আর ওর পাল্লায় পড়েই তো এত সুন্দর একটা রোমান্টিক সিন দেখতে পারলাম। যা ইয়নহু তোকে ধন্যবাদ এখানে নিয়ে আসার জন্য। আরে ভাইয়া এইসবের জন্য ধন্যবাদ দেওয়ার কি আছে, আমি জানতাম যে এরকম কিছু একটা হবে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। ইয়ন তোকে একটা থাপ্পড় মারবো অসভ্য কোথাকার। গাধা তুই তো আর এসব বিষয়ে বুঝতে পারবি না, তোর তো বিয়েই হয়নি, বাসরাত নিয়ে তোর কোনো আইডিয়াই নেই। শুধু শুধু এদের চারজনকে তুই এইভাবে কষ্ট দিচ্ছিস। ওনাদের পার্সোনাল টাইম বলে তো একটা কথা আছে তাই না? ভাইয়া এখন না, কালকে আড্ডা দিব, তোমরা যাও যার যার রুমে। জিহাব বলল হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, সেটাও আজকে ঘুমিয়ে পড়ি, সারাদিন খুব ধকল গেছে তো। সুগাও জিমিনের হাত ধরে টানতে টানতে হনহন করে চলে গেল কিছু না বলে। ইয়নহু অবাক হয়ে তাকিয়ে আছে। যা সালা এটা কি হলো, সবাইকে ডেকে আনলাম আড্ডা দেওয়ার জন্য, আর তুই তো সবাইকে একদম পাম্পটি দিয়ে পাঠিয়ে দিলি। জাঙ্কুক বলল এবার একা একা গার্লফ্রেন্ডকে নিয়ে আড্ডা দে। জাঙ্কুক কাজটা ভালো করলি না, দাঁড়া খুব শীঘ্রই আমিও বিয়ে করে নিচ্ছি। এই জান পাখি চলো তো, আমরা গিয়ে ছাদে বসে বসে আড্ডা দিই। আমরা তো একসাথে ঘুমোতে পারবো না তাই না? এখন ওরা তিনজন গিয়ে তিনজনের রুমে পার্সোনাল সময় কাটাবে, আমরা কি করবো? চলো তুমি আর আমি গিয়ে ছাদে আড্ডা দিই। তো মন হাসতে হাসতে ইয়নুর সাথে চলে গেল। জাঙ্কুক এবার থেকে কোলে উঠিয়ে নিল। তে বলল আরে কি করছেন, ছাড়ুন, ওরা সবাই দেখে ফেলবে তো। না জান, এখন আর কেউ দেখবে না, সবাই সবার রুমে চলে গেছে। এবার আমাকে একটু শান্তি তো দিতে হবে তোমাকে তাই না? তুমি এখন এখানে কাজ করছো, আর কাজ করার দরকার নেই, কাল সকালে সব করো। তো জাঙ্কুক তেকে নিয়ে রুমে চলে গেল। বিছানার উপর তেকে বসিয়ে দিল জাঙ্কুক। একটা রিং এনে তের হাতে পরিয়ে দিল আর তেকে বলল আচ্ছা জান, তুমি কি আমাকে আরেকটা সুযোগ দিবে আমাদের একটা মেয়ে বেবি পৃথিবীতে আনার জন্য? কি কি বলছেন এইসব? হ্যাঁ, ওই ভিকুককে নিয়ে আমার আর আশা নেই, কারণ ও বোধহয় এই জীবনে তোমাকে আর আমাকে বাবা মা বলে ডাকবে না। সো চলো আমরা নতুন একটা বেবি নেওয়ার প্ল্যান করি। লাইটটা বন্ধ করে আসছি, তাহলে প্ল্যান করতে সুবিধা হবে। তে বলল আপনিও না, মুখে কিচ্ছু আটকায় না, কীভাবে কথা বলেন, আপনার এই নির্লজ্জ কথা শুনে আমার কান ঝালাফালা হয়ে যায়। আরে জান পাখি, আমি তোমার হাজব্যান্ড, আমি বলবো না তো কে বলবে বলো তো? তো বেবি শুয়ে পড়ো, আমি আসছি। তো জাঙ্কুক লাইটটা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ে। তো তারপর নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তিনটা রুমে তিনজন কাপল কি করতেছে। সো এটা আর খুলে বলার কিছুই নেই। তো এই গল্পটা আমি এখানেই সমাপ্ত করছি। এটাই গল্পের লাস্ট পার্ট ছিল। তোমরা কমেন্ট করে জানাও কেমন হয়েছে, আর সবাই লাইক করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। সবাইকে মিলাইতে যাই আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ভাই। আমি বুঝতে পারতেছিলাম না কোথা থেকে কাকে মানে কার সাথে কার মিল করাই দিব। তো যাই হোক, অনেক অনেক ভাবার পরে এইভাবে ওদেরকে মিলাইতে পারছি। তো তোমরা বললো তোমাদের পছন্দ হয়েছে কিনা।